যারা প্যাসিবাদ কায়েম করেছে, বিশেষ করে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে বিচার নিশ্চিত করতে হবে। এবং যদি বিচার নিশ্চিত না হয় তাহলে পুনরায় ছাত্রলীগ সন্ত্রাসীদের মতো আবারও এরকম সন্ত্রাসী কার্যক্রম বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে উঠে আসতে পারে। গত 15.5 বছর ধরে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ যে দখলদারিত্বের রাজনীতি কায়েম করেছে, বিশেষ করে পিটিয়ে মানুষ মেরে ফেলা, জোর করে মিছিলে নেওয়া, মত প্রকাশে মত যদি বিপক্ষে যায় তাকে পিটিয়ে যে মেরে ফেলার যে সংস্কৃতি কায়েম হয়েছে ছাত্রলীগ কর্তৃক, সেটি আমাদের মনে হচ্ছে যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এটি পরিবর্তন হয়েছে। এবং 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা বাংলাদেশের কোনো ক্যাম্পাসে জোর করে মিছিলে নেওয়ার এরকম একটি ঘটনা আমরা দেখি। কিন্তু তারপরেও আমরা দেখেছি যে কয়েকটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। বিশেষ করে আপনারা লক্ষ্য করবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা ফজলুল হক মুসলিম হলে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে শিক্ষার্থীরা হত্যা করার ঘটনা, এরকম একটি অপ্রত্যাশিত আমরা ঘটনা দেখেছি। আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের স্যার একরমন হলের সাহিত্য এবং প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে ক্যাম্পাস সংলগ্ন এলাকাতে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। এর আগে আপনারা দেখেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের একজন নেতা, যিনি যা আমাদের ভাই পারভেজকেও ঠিক একই কাজে হত্যা করা হয়েছে। সুতরাং আমরা মনে করছি গণ অভ্যুত্থান পরবর্তী সময় স্বাভাবিক রাজনীতি উপনীত হলেও শিক্ষার্থীরা কিন্তু এক ধরনের হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে। সুতরাং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা সকল হত্যাকাণ্ডের যেরকম নিন্দা জানাই, একই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে সকল শিক্ষার্থীদের আরো উদ্বিগ্নের জায়গাটি বাড়ানো উচিত বলে আমরা মনে করছি। এবং ক্যাম্পাসগুলোতে গত 15 বছর ধরে ছাত্রলীগের সন্ত্রাসীরা যে দখলদারিত্ব কায়েম করেছে প্রতিটি ক্যাম্পাসে, তার বিপরীতে এখনো পর্যন্ত বিচার প্রক্রিয়া শুরু হওয়া যাওয়া উচিত সেটি এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাননীয় উপাচার্য মহোদয় রয়েছেন, আমরা দেখেছি সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃক যে বিচার প্রক্রিয়া শুরু করা উচিত সেটি শুরু হলো, এখনো পর্যন্ত কিন্তু তার যে দৃশ্যমান অগ্রগতি আমরা কিন্তু এখনো লক্ষ্য করিনি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগস্টে আমরা দেখেছি 3 এবং 4 তারিখও যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুনি হাসিনাকে বাঁচিয়ে রাখার জন্য যারা আন্দোলন করেছে, তারা এখনো পর্যন্ত বিভিন্ন হলে অবস্থান করছে, বিভিন্ন রেজিস্ট্রার ভবনে বিভিন্ন প্রশাসনে তারা কাজ করছে। সুতরাং আজকে এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যার উপস্থিত আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমরা মনে করি প্রতিটি বিশ্ববিদ্যালয়ে গত 15 বছর ধরে যারা প্যাসিবাদ কায়েম করেছে, বিশেষ করে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে বিচার নিশ্চিত করতে হবে। এবং যদি বিচার নিশ্চিত না হয় তাহলে পুনরায় ছাত্রলীগ সন্ত্রাসীদের মতো আবারও এরকম সন্ত্রাসী কার্যক্রম বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে উঠে আসতে পারে। আরেকটি বিষয় যেটি লক্ষণীয় সেটি হচ্ছে, আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে শাহরিয়ার আলম সাম্য এবং পারভেজ হত্যাকাণ্ডের পরে বাংলাদেশের অন্য যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের যেরকম প্রতিবাদ করা উচিত ছিল, আমাদের দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে যে তারা সেরকম প্রতিবাদ করেনি। আমাদের আরো প্রত্যাশা ছিল যে তারা আরো প্রতিবাদ মুখর হবে। সুতরাং গণ অভ্যুত্থানে যারা স্টেক হোল্ডার ছিল, যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি ছিল, তাদের মধ্যে আমাদের আরো নিবিড় সম্পর্ক থাকা উচিত এবং আমাদের পারস্পরিক যে যোগাযোগ সেটি অন্তর্নিহিত থাকা উচিত বলে আমরা মনে করি। এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে, বিশেষ করে ছাত্রলীগের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিটি ছাত্র সংগঠন জুলাই আগস্টে যে ভূমিকায় অবতীর্ণ হয়েছে, আমরা আশা করি আগামীতেও প্রতিটি ছাত্র সংগঠনের প্রতিটি নেতৃবৃন্দের এরকম ভূমিকা আসা উচিত বলে আমরা মনে করি। এবং সরকারের পক্ষ থেকেও আমরা এখানে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন সিনিয়র কর্মকর্তা এখানে উপস্থিত আছে, আমরাও আশা করব সরকারের পক্ষ থেকেও শিক্ষার্থীদের মধ্যে যেন নিবিড় সম্পর্ক থাকে, বিশেষ করে ছাত্র সংগঠনগুলোর মধ্যে। সেই বিষয়ে সরকার যেন আরো নিবিড় সম্পর্ক তৈরি করতে, তারা আস্থার পরিবেশ তৈরি করতে পারে, আমরা সেটিও মনে করছি সরকারের এই দায়িত্ব রয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মনে রয়েছে, যখন গণ অভ্যুত্থান চলমান রয়েছে, সেই গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশে
বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড হয়েছে, প্রকাশ্যে 100 হাত দূর থেকে 50 হাত দূর থেকে হত্যাকাণ্ড হয়েছে। কিন্তু হেলিকপ্টার থেকে হচ্ছে বিভিন্ন আইন শৃঙ্খলার বাহিনীদের মুখোশধারী সদস্যরা যেভাবে হামলা করেছে, সে হামলার বিচার প্রক্রিয়া কিন্তু এখনো নিশ্চিত করা যায়নি। আমরা একটি এক্সাম্পল এখানে দিচ্ছি, সেটি হচ্ছে 2024 সালের 19শে আগস্ট ধানমন্ডিতে হচ্ছে একটি হত্যাকাণ্ড হয়েছিল, যেটি গণমাধ্যমে সেভাবে প্রকাশিত হয়নি। সেটি হচ্ছে ঢাকা সিটি কলেজের একজন শিক্ষার্থী আইমান উদ্দিন। তিনি, তার বয়স হচ্ছে 16 বছর তখন ছিল, এখন এটা 17 বছরে পড়েছে। তিনি এবং তার ফুপি, তার নাম হচ্ছে নাসিমা আক্তার, যখন হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হচ্ছিল তখন তারা ছাদে অবস্থান করছিল। হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছিল আইমান উদ্দিনকে। আইমান উদ্দিনের গুলিটা তার বুকের এই পাশে লেগে অপর পাশ দিয়ে বের হয়ে গিয়েছিল। এখন বের হয়ে সেই গুলিটি তার ফুপির গায়ে লেগেছিল। তার ফুপি 10 দিন হসপিটালে ছিল এবং 10 দিন হসপিটালে থাকার পরে তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু সৌভাগ্যক্রমে আইমান উদ্দিন, আমরা শেষ করছি, আইমান উদ্দিনের সে বেঁচে রয়েছে। সুতরাং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদেরকে যদি পদক্ষেপ নিতে হয়, তাহলে গত গণ অভ্যুত্থানের সময় যে সকল ঘটনা ঘটেছে সেগুলো আসলে বিচার প্রক্রিয়াকে আমাদের দ্রুত এগিয়ে নিতে হবে। যদি আমরা এগিয়ে নিতে না পারি, তাহলে হচ্ছে আমাদের আগামীর যে সংকট, বিশেষ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিটি ছাত্র সংগঠনের আমাদের যে অবস্থান, সেই অবস্থান দুর্বল হবে। আমরা মনে করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের বিচার প্রক্রিয়াগুলো এগিয়ে নেওয়া উচিত বলে আমরা মনে করি। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ এসেছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি
আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অতীত সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি উঠিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে, ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত। প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো এখন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন এবং মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠায় দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের জনমত গঠনে এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তথ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গোটা জাতিকে তাক লাগিয়ে দিয়েছে। এক ফোঁটা হলুদও নেই এই স্লোগান নিয়ে কোনো প্রতিষ্ঠান, কোনো সংবাদপত্র এবং কোনো মিডিয়া কাজ করছে বলে আমার জানা নেই। এবং বস্তুনিষ্ঠ সংবাদই যাদের প্রেরণা, যাদের একদল বস্তুনিষ্ঠ সংবাদকর্মী নিরলসভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত, ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তার নাম হচ্ছে চেঞ্জ টিভি। বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমি চেঞ্জ টিভির দর্শক, শ্রোতা এবং কলাকুশলী, বিজ্ঞাপনদাতা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। 6টি বছর খুব বেশি নয়, 6টি মাস বা বছর একটা শিশু বয়স থাকে। এই শিশু বয়সে চেঞ্জ টিভি যা অর্জন করেছে তা কৈশোরে গিয়ে হয়তো আরও অনেক অনেক বড় আকারে ধারণ করবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের চেঞ্জ টিভি শুধু অনলাইন ভিত্তিক নয়, এটাকে আমরা স্যাটেলাইট হিসাবে দেখতে চাই। বাংলাদেশের মানুষ এই চেঞ্জ টিভির মাধ্যমে আরেকটি স্বপ্নকে তারা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। changetv.press এক ফোঁটা হলুদও নেই।